পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। এখন পর্যন্ত 205টি আসনে জয় নিশ্চিত। নিজ আসনে হেরে কারচুপির অভিযোগ করলেন মমতা। বাংলায় বিজেপির উত্থান পুরো ভারতের জন্যই তাৎপর্যপূর্ণ বললেন বিশ্লেষকরা। ক্ষমতার পালাবদল সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের সহযোগিতা চায় সরকার। দুর্নীতি বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে নানা পরামর্শ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো জয় নিশ্চিত করে ইতিহাস করল বিজেপি। সর্বশেষ তথ্য মতে বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত অন্তত 203টি আসনে জয় নিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর গেরুয়া শিবির, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে 81টিতে। রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে আনন্দ উদযাপন শুরু করেছে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। চলছে উৎসব, গেরুয়া রঙের ছড়াছড়ি পুরো পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্যানুযায়ী 293 আসনের মধ্যে 208 আসনে এগিয়ে বিজেপি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148 ছাড়িয়েছে বহু আগেই। ধারণা করা হচ্ছে 2 শতাধিক আসনে জয়লাভ করবে বিজেপি। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। আজকে আমরা ভারতের রাজনীতিতে আরো একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। বর্তমানে ভারতে এমন একটি রাজ্যও নেই যেখানে কমিউনিস্ট পার্টির সরকার বহাল আছে। এটা শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি পুরো মতাদর্শের পরিবর্তন। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজ নিজ কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিকে পানিহাটিতে 22,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপির রত্না পাল। জোড়াফুল আর পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীর্ঘ 15 বছর পর পতন ঘটল তৃণমূল কংগ্রেসের। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজয়ের নিশান উড়ালো বিজেপি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নিজ আসনেই ধরাশায়ী হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বিপুল ভোটে হারলেন প্রতিপক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। ভবানীপুর আসনে ভোটের 20 রাউন্ড গণনা শেষে 15,114 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে ভরাডুবি হলো মমতা ব্যানার্জির। এর আগে ওই আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নিজেই উপস্থিত হয়েছেন ওই আসনের ভোট গণনার সময়। ভোট গণনার শেষে শুভেন্দু অধিকারী পেয়েছেন 73,463 ভোট। অন্যদিকে 58,349 ভোট পেয়ে বিপুল ব্যবধানে হেরে গেলেন তৃণমূল এই নেত্রী। জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। এদিকে বিজেপির বিরুদ্ধে 100-রও বেশি ভোট চুরির অভিযোগ এনেছেন মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর গলায় ক্ষোভ ঝেড়েছেন তৃণমূল এই নেত্রী। 100-র বেশি আসনে ভোট চুরি করেছে বিজেপি। নির্বাচন কমিশন এই মুহূর্তে বিজেপি কমিশনে পরিণত হয়েছে। আমি সিইও এবং মনোজ আগরওয়ালকে অভিযোগ জানিয়েছি, কিন্তু এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি একটি অনৈতিক জয়। প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী তা নিয়ে চলেছে ব্যাপক জল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে ইতিমধ্যে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন যে দলের নিয়ম মেনে নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা 3 দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি।
বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। RSS এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বছরের মধ্যে 25টি পাটকল এবং 25টি বস্ত্রকল বেসরকারি খাতে দেওয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলকারখানা আবারও চালু করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, চলতি বছরেই 50টি বন্ধ কলকারখানা চালু হতে পারে। পাট এবং বস্ত্রকলের অধীন যে মিলগুলো 25-50টা, সেগুলি বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা সবিস্তারে তাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে। এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। 50টা মিলেই আজকে থেকে 1 বছরের মধ্যে এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মামলা জটিলতার কারণে প্রায় 65,000 শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ আটকে আছে। 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না। এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। ওগুলি যে প্রোগ্রাম আমরা দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী কবে নাগাদ আমরা তো না টাইম এক্স্যাক্টলি ফিক্স হয়নি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রামের ভিতরে আমরা শেষ করব। এছাড়া প্রধানমন্ত্রী বেশ কিছু অনির্ধারিত সভায় এদিন অংশ নেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 12 ঘন্টার মধ্যে কুরবানি পশুর বর্জ্য নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে ঈদ উল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 7 দিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার রয়েছে সেগুলো সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সড়কের পাশে নিকটবর্তী জেলা এবং উপজেলার হাসপাতালগুলো 7 দিন আগে থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট বসবে না, হাট বসানো যাবে না রেল লাইনের পাশেও।
কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণেও সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীকে আমরা এটা দেখাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষর অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য পরিষ্কার হবে 12 ঘন্টার মধ্যে এবং স্যানিটেশন সহ অন্যান্য সকল কিছু ব্যবস্থা নেওয়া হবে। জেলা পর্যায়ে থেকে বিভিন্ন জায়গা থেকে ক্রমান্বয়ে চামড়াগুলো আসে, 7 দিন যেন ঢাকা অভিমুখে না আসে এবং এই 7 দিন যাতে সুষ্ঠুভাবে প্রিজার্ভ করতে পারে সেজন্য তাদেরকে সমস্ত সাহায্য সহযোগিতা করা হবে। সরকারের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, বিবেচনায় থাকবে পরিবেশ এবং প্রতিবেশ, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুর্নীতি এবং বিতর্ক এড়িয়ে কিভাবে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলন শেষে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী জানিয়েছেন যে ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, যারা চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সকালের অধিবেশনে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10টি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা হয়। নিজ নিজ জেলার সমস্যা ও করণীয় তুলে ধরেন ডিসিরা। অধিবেশন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা ও মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে এর একটি কৌশলগত কাঠামো তৈরি করছে সরকার। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো এই নির্বাচনী ইশতেহারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তোলা। প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে ওইটা প্রধান বিবেচনা থাকছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে তার ভূমিকা কি থাকছে এবং অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে পরিবেশগত গুরুত্ব থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটা অপরাধ, যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। আইনের আওতায় আনা হয়েছেও, আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা আছে। সীমান্ত এলাকায় সব ধরনের গবাদি পশুর হাট বন্ধ করে দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গরু দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। সীমান্ত এলাকায় কিছু হাট বসত, এটা আপনারাও শুনেছেন, বক্তব্য আসছে যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠত এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। গরুর মৃত্যু না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, বন্যায় হাওরে 60% ফসল তলিয়ে গেছে। 6 জেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। আমরা আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য দিব আমরা সেই অঞ্চলে। পরবর্তীতে কৃষি পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয়কে উনি নির্দেশনা দিয়েছেন, আর পানি সম্পদ মন্ত্রণালয় এ ব্যাপারে ওনারা কাজ করছেন। বজ্রপাতে মৃত্যু রোধে হাওর সহ উত্তরাঞ্চলে শেল্টার বানানোর পাশাপাশি বজ্র নিরোধক টাওয়ার করে দেওয়ার কথা জানান মন্ত্রী। এছাড়া 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানান বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী। সেই জন্য আমরা খুবই গুরুত্ব দিয়ে আমরা একাডেমি যেটা করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামে মৃত্যু থামছেই না। গেল 24 ঘন্টায় হাম এবং উপসর্গে প্রাণ গেছে 17 জন শিশুর। একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1456 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজে মিলেছে এমন তথ্য। হামের প্রকোপ শুরুর 50 দিনে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 311। এদিকে হাম পরিস্থিতির ব্যাপারে এখনো পর্যন্ত আসার কথা বলে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি যে আগামী 3 থেকে 4 দিনেই দেখা যাবে পরিস্থিতি উন্নতির চিত্র। দেশের সব পরিবারের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম এখন হাম। একে একে ঝরে যাচ্ছে ছোট্ট সোনামণিদের প্রাণ। উপদ্রব ছড়িয়ে পড়ার 50 দিন পেরিয়ে গেলেও সেই অর্থে নেই কোনো সুখবর। জেলার হাসপাতালগুলোতে আশানুরূপ চিকিৎসা না পেয়ে অভিভাবকরা ভিড় করছেন ঢাকার হাসপাতালগুলোয়। ফলে বাড়তি চাপ নিয়েই হামের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এসব হাসপাতালের চিকিৎসকরা। মারা যাওয়া শিশুদের প্রায় সবাই শেষ মুহূর্তে তীব্র শ্বাসকষ্ট ভোগ করছে। সময় মতো আইসিইউ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে ১৭ জন শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ঢাকা বিভাগ। হাম নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন এরই মধ্যে টিকা পেয়েছে ৮৬% শিশু। শিগগিরই পরিস্থিতি উন্নতির আশা তার। যখন সবগুলি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট হতে পারবে তখন গিয়ে কিন্তু এই প্রেশারটা থাকবে না। আরেকটা জিনিস হলো আরও যে রোগীর সংখ্যাটা বাড়ছে, কারণ আমরা যে ভ্যাকসিনেশনটা করে যাচ্ছি, অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 উইকস টাইম লাগে। ওই সময়টা তো আমরা এখনও পাই না, আরও ৪-৫ দিন যাবে এই ধাক্কাটা। আশা করি এরপরে ইট উইল কাম ডাউন। রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। মৃত্যুর কারণ তো নিউমোনিয়া, শ্বাসকষ্ট যেটা হচ্ছে, লাঙে অক্সিজেন নিতে পারে না অনেক কেসে। মানে এমন হয় যে আপনি ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর সাপোর্ট দিলেও আপনি রুগী বাঁচাইতে পারবেন না, কারণ লাং এমন ড্যামেজ হয়ে অনেক রুগী আছে। আমার দেখা একটা রুগী আছে যেটা মেডিকেলে কিছুদিন আগে আসছিল, সাপোর্ট দিয়েও তাকে পারা যাচ্ছে না, কারণ লাং একেবারে বসে গিয়েছে মানে নিউমোনিয়া থেকে। এই ধরনের কেস তো মানে আল্লাহ না বাঁচালে ডাক্তাররা বাঁচাইতে পারবেন না। জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে মৃত্যু কমানো যেত বলে মত সর্দার সাখাওয়াত হোসেনের। পরিস্থিতি উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলেও তা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, খুব শিগগিরই মেঘ কেটে যে সম্পর্ক স্বাভাবিক হবে। আর বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের আশা গতি পাবে তিস্তা পানি বন্টন চুক্তিও। বিরোধী জোটের জামায়াত ইসলামী মনে করে প্রতিবেশী সুলভ আচরণে দুদেশেই সংকট সমাধানে আন্তরিক হবে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, অবসান হতে চলেছে ১.৫ দশকে তৃণমূলের শাসন। এই জয় পশ্চিমবঙ্গ সহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছে। এমন প্রেক্ষাপটে কি ভাবছে ঢাকা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পশ্চিমবঙ্গের ফলাফল দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে তিনি জানান, গুজবে কান না দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করবে ঢাকা। আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশ ব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের মতে তিস্তা চুক্তি বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় ছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসায় এ সংকট দূর হওয়ার আশা তার। খোদ নরেন্দ্র মোদী যেটা নিজে বলেছেন, সেই পরিস্থিতি যেহেতু বদল ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে আপনার তিস্তা নদীর পানি বন্টনে একটি সুষম চুক্তি হবে বলে আমি আশা রাখতে চাই। সেখানে যদি আপনার সংখ্যালঘু মুসলমানদের উপর যদি নিপীড়ন হয়, অথবা যদি মুসলমানদের উপর জুলুম হয়, তাদের সম্পদের উপর যদি জুলুম হয়, সেটা নিশ্চয়ই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় থাকবে। আর পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্রের আশা, ভারতের সাথে সমস্যা সমাধানে আন্তরিক হবে বর্তমান সরকার। অতীতে অনেকগুলো সমস্যা হয়েছে বা এখনো বাস্তবতা সেটা আছে। আমাদের বর্ডার কিলিং আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে, বা আর অনেকগুলো বিষয় সমাধান হয় নাই। আমাদের বর্তমান নির্বাচিত সরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করতে চাই। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।